জি, আসসালামু আলাইকুম। দৈনিক আজকের আলোকিত সকাল থেকে সাবিকুন নাহার নৌসিন। আপনি আমার অফিসে আসার জন্য আপনাকে ধন্যবাদ। ভিউয়ার্স, সত্যপ্রকাশ আলোকিত সমাজ ইউটিউব চ্যানেল থেকে আমি নৌসিন চলে এসেছি মিরপুর উচ্চ বিদ্যালয়। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মোহাম্মদ ভারপ্রাপ্ত শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। স্যার, আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে মিরপুর উচ্চ বিদ্যালয় এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী স্কুল। এটা কত সালে স্থাপিত হয় এবং আপনি কবে এখানে জয়েন করেন? এই স্কুলটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই গ্রামের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই স্কুলটি প্রতিষ্ঠার জন্য মানসিক, আর্থিক, সার্বিক সহযোগিতা করে আসে। প্রথমে স্কুলটির উদ্যোক্তা ছিলেন মরহুম জনাব মতিউর রহমান সাহেব। ওনার তত্ত্বাবধানে তৎকালীন এই প্রতিষ্ঠানে মরহুম আলহাজ মুসাব মিয়া সাহেব এই প্রতিষ্ঠানে ৬৫% জায়গা সর্বপ্রথম দান করেন এবং অত্র গ্রামের উজ্জ্বল নক্ষত্র বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা বিভাগে কর্মরত উপসচিব জনাব আশরাফুল আফসার এবং ওনার বড় ভাই বর্তমান পুলিশ কর্মকর্তা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি জনাব শাফিউল সারওয়ার এবং ওনারই আপন ছোট ভাই জনাব আলাউল আকবর জেলা অতিরিক্ত জেলা জজ এবং ওনার স্ত্রীও অতিরিক্ত জেলা জজ, ওনার আব্বা এবং চাচা তারা মিলে আরও ২৯% জায়গা দান করেন। তাদের সাথে তৎকালীন প্রথম প্রতিষ্ঠাকালীন যিনি সভাপতি জনাব তিনি স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং গ্রামের সকল মানুষ যার যার আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে স্কুলটি প্রতিষ্ঠা করে। কৃতজ্ঞতা জানাই তারা এত অর্থ জায়গা দিয়েও তাদের নিজের নামে স্কুল প্রতিষ্ঠাতা হিসাবে নামকরণ করেননি বিদায় গ্রামের পক্ষ থেকে, যেহেতু আমি এই গ্রামের সন্তান, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মাঠ ওইখানেও ১৫৯% জায়গা একটা গ্রামের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কিনা হয়েছে এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত প্রথম প্রধান শিক্ষক ছিলেন যিনি হয়তো ওনার সাথে আমার পরিচয় নাই, তারপরে জনাব বাবু কৃষ্ণকান্ত দেবনাথ স্যার লং টাইম তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। উনি ২১ সালের জুলাই মাসের ২৭ তারিখ উনি অবসরে যান। তার পরবর্তীতে সেপ্টেম্বরের ২৭ তারিখ জয়েন করেন আমাদের জনাব আজহারুল হক স্যার, যিনি শ্রীরামপুর দড়িকান্দে ওনার বাড়ি বানসারামপুর। স্যারের নবীনগর অবস্থান করেন, নবীনগরের বাসায়। তো দুই স্যারে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটি এই সুন্দর জায়গায় অবস্থিত। আমি যদিও গ্রামের, আমি অত্র প্রতিষ্ঠানে ২০১৫ সালের ১ আগস্ট থেকে সহকারী প্রধান শিক্ষক হয়ে আসি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। কিন্তু আমি যতদূর জানি এই প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্র এবং ছাত্রী এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে আইন পেশায় এবং অনেক সরকারি চাকরিতে আছে, তো ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংকার অনেকেই আছেন, বিভিন্ন জায়গায় আছেন। এদের সঠিক ইয়াটা আমি এখন দিতে পারতেছি না বলে দুঃখিত। তবে অনেক কৃতি ছাত্রছাত্রীরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে। আপনাকে আসলে বিগত দিনগুলোতে আমাদের যারাই পরিচালনা পর্ষদে আসেন, পরিচালনা পর্ষদের সভাপতি যারা থাকেন, আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে, যারা বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা আর্থিক, মানসিক এবং কায়িক শ্রম দিয়ে প্রতিষ্ঠানটিকে পরিচালনা করবেন এমন ব্যক্তিকেই সভাপতি নির্বাচিত করেন। এই তাদের সভাপতি থাকাকালীন এবং কমিটির সদস্য যারা থাকেন তারা প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেন। সেই সহযোগিতার দিক থেকে আমাদের যে প্রত্যাশা বা আমাদের যে আসলে আয়োজন, ছেলে মেয়েদের বাড়ি বাড়ি হোম ভিজিট করে থাকি, বিশেষ করে যারা পরীক্ষার্থী এদের নির্বাচনী পরীক্ষার আগে এদের হোম ভিজিটের ব্যবস্থা করে থাকি। হোম ভিজিটের পাশাপাশি আমরা গ্রুপিং এর একটা ব্যবস্থা করে অভিভাবকদের নিয়ে আমরা করি, সমাবেশ করি। ওই সমাবেশে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় যে আমরা হোম ভিজিট করব এবং গ্রুপ ওয়াইজ এবং গ্রুপ করে করে আমাদের টিচারদেরকে ওই গ্রুপের একজন লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যারা স্কুলে আসেন বা আসেন না, যারা বাড়িতে পড়াশোনা কতটুকু করেন এই বিষয়ে তারা খোঁজখবর নিয়ে থাকেন মোবাইল ফোনের মাধ্যমে ভাইয়ের সাথে।
আর কোনো সমস্যা তৈরি হয় তখন আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আবার কমিটির সভাপতি মহোদয় এবং সদস্যদের সাথে পরামর্শ করে আবার তাদেরকে ডাকি এবং প্রয়োজনে তাদের বাড়িতে যাই। অসংখ্য ধন্যবাদ। কো কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য একদিকে যেমন স্কাউটস গার্লস গাইড তো আছেই, এবং খেলাধুলার ক্ষেত্রে আমাদের যেমন জার্সি আছে, জার্সিগুলো আমাদের গ্রামের যারা দাতা থাকে, যেমন আমেরিকা প্রবাসী জনাব জয়দুল হোসেন সাহেব, উনি 30টা জার্সি দিয়েছেন। পাশাপাশি খেলাধুলার সামগ্রী আমাদের বিভিন্ন মহল থেকে আমরা নিয়ে থাকি। যেমন আমাদের উপসচিব মহোদয়, তিনি যখন ক্রীড়া মন্ত্রণালয়ে উপসচিব ছিলেন, এখন ক্রীড়া মন্ত্রণালয় থেকে ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় আমরা 1 লক্ষ টাকার খেলাধুলার সামগ্রী পেয়েছি। আচ্ছা, যার মাধ্যমে আমরা ছেলেরা খেলাধুলায় অংশগ্রহণ করে, খেলাধুলায় আরও অনেক আগ্রহী, ওর কাছে আবেদন করেন আজকে খেলবে, তখন আমরা সময় বুঝে তাদেরকে সময় দিয়ে থাকি। তখন তত্ত্বাবধানে এরা মাঠে খেলাধুলায় অংশগ্রহণ ভালো করে, ফুটবলেও ভালো, এমনকি দীর্ঘ লাভ আছে, এগুলো তো ভালো। আচ্ছা আচ্ছা। পাশাপাশি যেমন বিজ্ঞান মেলা, বিজ্ঞান মেলা তো উপজেলা পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, সুনামের সাথেই এরা অংশগ্রহণ করে, সুন্দর উপস্থাপনা করে, প্রজেক্টরগুলো ভালো মানের প্রজেক্টর তৈরি করে, যেগুলো থেকে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারে, জানতে কাজে আসতে পারে করে থাকেন। বিদ্যালয়ের ডিজিটালের ক্ষেত্রে যেমন আমার সামনে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে সিসি ক্যামেরা, 32টি সিসি ক্যামেরা দ্বারা আমাদের পুরো প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতাভুক্ত। তো তাছাড়া এই সিসি ক্যামেরার পুরো অর্থায়ন করেছেন আমাদের সাবেক সভাপতি আমেরিকায় প্রবাসী জনাব আব্দুল আলিম সাহেব। দেখতে পাচ্ছি যে এখানে একটা ল্যাব, কম্পিউটার ল্যাব, তৎকালীন আমাদের কৃষ্ণকান্ত দেবনাথ স্যারের লাস্ট পর্যায়ে, তখন আমাদের বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, ওনার নামটা বারবারই বলতে হয় যেহেতু এই গ্রামের সন্তান, এই গ্রামের ভূমিদাতা, তো উনি সর্বত্রই আমাদের সহায়তা করে থাকেন। এই ল্যাবটা আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই ল্যাব পেয়েছি, পূর্ণাঙ্গ একটা কম্পিউটার ল্যাব পেয়েছি, যেটা ধুকে ভুগছি এই মোবাইলের আসক্তিতে একদিক থেকে ছেলে মেয়েরা যেমন মোবাইলে আসক্তি হয়ে পড়ছে, পাশাপাশি লেখাপড়ার মনোযোগ হারিয়ে যাচ্ছে, ক্লাসে সহজে আসতে চাচ্ছে না, আসলেও এরা সারাক্ষণ বা সারা রাত মোবাইলে ব্যস্ত থাকার কারণে ক্লাসের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে। এই জন্য আমরা প্রথমেই তাদেরকে বিদ্যালয়ে মোবাইল আনা নিষেধ করেছি, স্থাপনা নিয়েছে যে কোনো অবস্থাতেই বিদ্যালয়ে মোবাইল ফোন বহন করতে না পারে। আমি মনে করি আমরা শত চেষ্টা করতেছি, চেষ্টা করে যতটুকু সফল না হবে, এটা যদি অভিভাবকরা সক্রিয় না হয়, অভিভাবকরা ব্যর্থ। যেমন আমারও ছেলেরা আছে স্কুলে পড়ে, কিন্তু আমি আমার ওয়াইফও তো কিন্তু তাদের কাছ থেকে মোবাইল ফোন আসলে নিতে পারতেছি না। তো এই দিক থেকে আমি মনে করি সরকার যদি আসলে কঠোর ব্যবস্থা নেয়, যেমন অস্ট্রেলিয়া একটা সময় বেঁধে দিয়েছে, বিভিন্ন দেশে সময় বেঁধে দিয়েছে, এই সময়ের কমে কোনো ছেলেমেয়েরা 16 বছর বা 18 বছরের নিচে মোবাইলে প্রবেশ করতে পারবে। এই ধরনের সাইট যদি আসলে ওয়েবসাইট যদি থাকতো, বয়সের সাথে আসলে সমন্বয় করে দেওয়া যেত, যে এই বয়সের কম মহিলারা ওয়েবসাইটে ঢুকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশেও এরকম কিছু সরকার গঠন করবে। তাই আমরা আসলে আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা মিডিয়া কর্মী, আপনাদের মাধ্যমে সরকারের, যেহেতু আমাদের এখন সরকার বাহাদুর আমাদের বর্তমান মন্ত্রী মহোদয়, যিনি আমাদের শিক্ষা ডিপার্টমেন্টে, উনি অত্যন্ত চৌকুশ, অত্যন্ত আন্তরিক এবং দক্ষ শিক্ষামন্ত্রী মহোদয়, ওনার মাধ্যমে এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় মোবাইল ফোন থেকে ছেলে মেয়েদেরকে সরানো বা এদেরকে বিরত রাখা সম্ভব হবে। আর তবেই এদেরকে যদি মোবাইল ফোন থেকে বিরত রাখা যায়, তবেই আসলে ভবিষ্যৎ প্রজন্মকে জাতি গঠনে, দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে, বা শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এবং বাল্য বিবাহের প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এইটাই মাধ্যমিক পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রেণীতে যে সকল মেয়েরা পড়ে, এই সময়টাতে বিয়ের প্রতি আসলে মায়েরা বেশি ঝুঁকে পড়ে, কারণ অধিকাংশ ছেলেরই বিদেশ থেকে আসে, প্রবাসীরা আসে। এই প্রবাসীরা তো অনার্স মাস্টার্স পাশ করে মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, যেহেতু এদের পড়াশোনা কম বা এদের কাছে দিবেও না, তখন এরা ঝুঁকে পড়ে আসলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী না, নবম দশম শ্রেণীর ছাত্রীদের প্রতি ঝুঁকে পড়ে। এরা উকিল নিয়োগ করে এদের মা, বিশেষ করে মেয়েদের মাকে আগে কনভিন্স করে ফেলে, তারপরে বাবাদেরকে কনভিন্স করে সামাজিকভাবে এরা তখন বিয়ে করছে।
মেয়েদেরকে বলছি যে কোনো অবস্থাতেই বিয়েতে তোমরা আসলে সম্মতি দিবে না, জীবনে ভালো বা কল্যাণ জীবন বয়ে আনবে মঙ্গল না। জীবন বয়ে আনবে না। উদাহরণ দিই, এই যে আমাদের সিনিয়র, ওনার ওয়াইফ অত্র স্কুলের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক। আমাদের সিনিয়র শিক্ষক জনাব নাসির স্যার, ওনার ওয়াইফ এই স্কুলের Teacher, সিনিয়র শিক্ষিকা। জি। উনি যত টাকা বেতন পান ওনার ওয়াইফও তত টাকা বেতন পান, জি। ওনাদের যোগ্যতা দিয়ে। যোগ্যতা দিয়ে। আমার ওয়াইফ চাকরি করে কলেজে। আমরা যে সুন্দরভাবে চলতে পারতেছি, যেমন আমি প্রতি সপ্তাহে ঢাকা আসা যাওয়া করতাম, তাহলে এইভাবে আমরা সুন্দর জীবনযাপন পালন করতে পারতাম। তাহলে নারী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে সুন্দর একটা জীবনযাপন তৈরি করার জন্য। আদৌ আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। ধন্যবাদ স্যার। আমরা কথা বললাম মিরপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাত হোসেন স্যারের সঙ্গে। আপনাকে অশেষ ধন্যবাদ আমার স্কুলে আসার জন্য।